সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এপস্টেইন চক্রের আরও ভয়ঙ্কর তথ্য ফাঁস। এদিকে ভারতকে নরক বললেন ট্রাম্প, যা বলছে নয়াদিল্লি। অপরদিকে ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী। এবং সবশেষে মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, তালিকায় যেসব রাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। এপস্টেইন চক্রের আরও ভয়ঙ্কর তথ্যভাস। লন্ডনের যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মানব পাচার ও যৌন নিপীড়ন চক্রের ভয়াবহ চিত্র ভাস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এপস্টেইন ফাইলস নামে পরিচিত লাখ লাখ ইমেল, ব্যাংক রেকর্ড ও রসিদ বিশ্লেষণ করে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, লন্ডনের অভিজাত এলাকা কেনজিংটন এবং চেলসিতে এপস্টেইন 4টি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, যেখানে যৌন নিপীড়নের শিকার নারী ও তরুণীদের রাখা হতো। অনুসন্ধানে দেখা গেছে এপস্টেইন অন্তত 6 জন নারীকে এসব ফ্ল্যাটে রেখেছিলেন, যারা পরবর্তী সময়ে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। এই নারীদের বড় অংশই রাশিয়া ও পূর্ব ইউরোপের নাগরিক। আশ্চর্যের বিষয় হল, 2015 সালে ভার্জিনিয়া জুফ্রে নামক এক নারী এপস্টেইনের বিরুদ্ধে লন্ডনে মানব পাচারের অভিযোগ তোলার পরও ব্রিটিশ পুলিশ কোনো তদন্ত শুরু করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এপস্টেইন বছরের পর বছর তার এই অপরাধ সাম্রাজ্য পরিচালনা করেছেন। এপস্টেইন ফাইলস থেকে জানা যায়, 2019 সালে গ্রেফতারের কয়েক মাস আগে পর্যন্ত তিনি লন্ডনের ফ্ল্যাটে থাকা নারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। তিনি নিজেকে তাদের বাড়িওয়ালা হিসেবে পরিচয় দিতেন, যিনি ভাড়া নেওয়ার বদলে উল্টো টাকা দেন। নথিতে দেখা গেছে তিনি এসব নারীর পড়াশোনার খরচ, ফার্নিচার কেনা, এমনকি ইংরেজি শিক্ষার কোর্সের জন্য অর্থ প্রদান করতেন। বিনিময়ে অনেককে তার যৌন পাচার চক্রে নতুন নারী সংগ্রহের কাজ করতে বাধ্য করা হতো। এপস্টেইন কেবল ফ্ল্যাটই ভাড়া করেননি, বরং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্তদেশীয় পাচার কার্যক্রম চালিয়েছেন। 2011 থেকে 2019 সালের মধ্যে তিনি ইউরোস্টার ট্রেনের মাধ্যমে অন্তত 53 বার নারীদের ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে আনা নেওয়া করেছেন। এর মধ্যে 33টি টিকিট কেনা হয়েছিল 2015 সালে পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর। এমনকি গ্রেফতারের মাত্র 16 দিন আগেও তিনি একজন নারীকে লন্ডনে নিয়ে এসেছিলেন। এছাড়া 100টিরও বেশি ব্যক্তিগত ও বাণিজ্যিক ফ্লাইট ব্যবহারের তথ্য এই ফাইলে পাওয়া গেছে। মানবাধিকার আইনজীবী টেসা গ্রেগরি এবং সাবেক ব্রিটিশ গোয়েন্দা কর্মী কেভিন হাইল্যান্ড পুলিশের এই ভূমিকায় বিস্মিত হয়েছেন। তারা জানান, মানব পাচারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ থাকা সত্ত্বেও কোনো তদন্ত না শুরু করা একটি বড় ব্যর্থতা। বিবিসির অনুসন্ধানে আরও দেখা গেছে, 2020 সালে দ্বিতীয় আরেক নারী এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি। মেট্রোপলিটন পুলিশ অবশ্য দাবি করেছে তারা আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেছে। এই কেলেঙ্কারিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসার এবং অভিজাত ব্রিটিশ নাগরিক ক্লেয়ার হ্যাজেলের নামও নতুন করে আলোচনায় এসেছে, যদিও অ্যান্ড্রু শুরু থেকেই কোনো অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। এপস্টেইনের মৃত্যু হলেও তার সহযোগীদের অনেকেই এখনও লন্ডনে বসবাস করছেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী এবং মানবাধিকার কর্মীরা এখন এই পুরো ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে একটি প্রকাশ্য গণতদন্তের দাবি করছেন। এদিকে ভারতকে নরক বললেন ট্রাম্প, যা বলছেন নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে নতুন করে টানাপোড়ান শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অত্যন্ত অপমানজনকভাবে নরক বলে অভিহিত করেছেন। ট্রাম্পের এই মন্তব্য কেবল ভারত সরকারকেই ক্রুদ্ধ করেনি, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ভারতীয় আমেরিকান সম্প্রদায় ও আইন প্রণেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের শেয়ার করা সেই পোস্টে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে তাদের সন্তানদের জন্ম দিয়ে তাৎক্ষণিক নাগরিকত্ব সুবিধা গ্রহণ করছে, এরপর পুরো পরিবারকে সেখানে নিয়ে আসছে। এছাড়া কারিগরি বা টেক সেক্টরে কর্মরত ভারতীয়দের সম্পর্কেও অপমানজনক মন্তব্য করা হয়। সেখানে বলা হয়, ভারতীয় অভিবাসীরা তাদের কর্মস্থলে
সাদা চামড়ার স্থানীয় মার্কিনদের বদলে নিজেদের দেশের লোকদের প্রাধান্য দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যটি স্পষ্টতই ভুল তথ্য নির্ভর, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। জয়সওয়াল আরও যোগ করেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সবসময় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্য কোনোভাবেই সেই বাস্তবতাকে প্রতিফলিত করে না। মার্কিন কংগ্রেসের দীর্ঘমেয়াদী সদস্য এবং ভারতীয় বংশোদ্ভূত অমি বেরা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, একজন ধনী ও প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া ব্যক্তির পক্ষে অভিবাসীদের কঠোর পরিশ্রম বোঝা সম্ভব নয়। তিনি ট্রাম্পের এই বক্তব্যকে অজ্ঞতা এবং প্রেসিডেন্টের মর্যাদার অপমান বলে উল্লেখ করেছেন। রাজা কৃষ্ণমূর্তিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে খাটো করেছে। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাফায়েল রুবিওর ভারত সফরের আগে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করল। গত 2 দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তিতে যে বিশাল অংশীদারিত্ব গড়ে উঠেছে, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট ও কড়া অভিবাসন নীতি তার সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে H-1B ভিসা ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অপরদিকে ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার 24শে এপ্রিল সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া জানান। সম্প্রতি পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল ফাঁস হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইমেলে মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। মূলত ইরান অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। পেন্টাগনের এই কথিত পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমরা কোনো ইমেলের ওপর ভিত্তি করে কাজ করি না। আমরা কাজ করি সরকারি নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে। তিনি অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করে জানান, স্পেনের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্পেন তার মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতায় বিশ্বাস করে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। সানচেজ আরও জোর দিয়ে বলেন, স্পেন ন্যাটোর একটি অনুগত অংশীদার এবং জোটের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে আসছে। ইরান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানে শরিক না হওয়াকে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রতিরক্ষা বাজেট মোট জিডিপির 5% উন্নীত না করা এবং ইরান অভিযানে সহযোগিতা না করায় তীব্র সমালোচনা করেছিলেন। বিশেষজ্ঞদের মতে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে তার সম্মতি ছাড়া বহিষ্কার বা স্থগিত করার আইনি সুযোগ নেই, কারণ জোটের প্রতিটি সিদ্ধান্ত সব সদস্যের সর্বসম্মত সম্মতির ভিত্তিতে নিতে হয়। ফলে পেন্টাগনের এই ইমেলটি মূলত মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। এবং সবশেষে মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান। তালিকায় যেসব রাষ্ট্র বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান। শুক্রবার 24শে এপ্রিল মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালি দেশটির রাষ্ট্রবার্তা সংস্থা রিয়া নভস থেকে জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, তবে ভবিষ্যতে এই নীতি অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। রাষ্ট্রদূত আরও বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই সুবিধা নিশ্চিত করতে কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপাতত সেই তালিকায় রাশিয়া রয়েছে বলে উল্লেখ করেন তিনি, তবে অন্যান্য দেশের নাম প্রকাশ করেননি। এদিকে ইরানের সংসদের প্রথম ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বৃহস্পতিবার জানান, প্রথমবারের মতো প্রণালী দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় করেছে ইরান এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ প্রণালীটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সংঘাতের আগে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো, যা বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় 1/5।